ওকে, তো এখন ফিচার বলতে আমরা কি বলছি আর ডেটা টাইপ বলতে কি বলছি, দুটার মধ্যে তো ফার্স্ট একটা পার্থক্য করা দরকার। তো ফিচার হচ্ছে যে আমাদের ডেটাগুলা যেখানে সেফ থাকবে, যে আমরা যে ভেক্টর ডেটাই হোক রাস্টার ডেটাই হোক, যেই ধরনের ফাইলের মধ্যে সেফ থাকবে, আমরা সেই ফাইলগুলোকে বলতেছি হচ্ছে ফিচার ক্লাস। এখন জিনিসটা অনেকটা হচ্ছে আমাদের ওই যে ডট ইএক্সি ফাইলের মতো চিন্তা করতে পারেন, যে মানে যে কোনো একটা টাইপের ফাইল, অথবা ডট ইএক্সি থেকে আরো ভালো উদাহরণ হচ্ছে আপনার ইমেজের কথা চিন্তা করেন। আমরা ইমেজ কিন্তু যে ডট জেপিজি ফরম্যাটে করতে পারি, ডট জেপিইজি তে করতে পারি, ডট পিএনজি তে করতে পারি, আরো কিন্তু অনেক ফরম্যাট আছে ইমেজের ক্ষেত্রে। তো এই যে ফরম্যাট গুলা, এগুলার মধ্যে আলটিমেটলি কি থাকে, জিনিস তো একটাই থাকে, ইমেজ। এখন মাথায় আমাদের আসতে পারে যে এত ফরম্যাট কেন। এখন ফরম্যাটের কিছু উদ্দেশ্য আছে আর কি। যেমন হচ্ছে একটা ফরম্যাট আছে যার নাম হচ্ছে ডট টিআইএফ ইমেজের জন্য। টিফ ফরম্যাটে ইমেজ সেভ করলে আসলে সুবিধাটা কি হয়, তো এটাতে সেভ করলে যেটা সুবিধা হয় আপনার হচ্ছে ডিওআই বলতে একটা জিনিস আছে, এটা হয়তো অনেকেই জানেন। তো ডিওআই এর মানে হচ্ছে যে আপনার একটা ইমেজের কত ঘন পিক্সেলেশন। এখন যত ঘন পিক্সেল হবে ইমেজটা শার্প তত হবে, খুব স্বাভাবিক। ইভেন আমাদের এই জায়গাতেও কাজে লাগবে, এই রাস্টার ডেটার ক্ষেত্রেও একই কথা, যে যত ভালো ডিইউআই এর ইমেজ, হাই কোয়ালিটি ইমেজ বলতে কিন্তু আমরা এটাই বুঝাই, যে দুইটা জিনিস বুঝাই, একটা হচ্ছে তার ডিইউআই কত ভালো, আর একটা হচ্ছে, তো ডিইউআই এর মধ্যে তার শার্পনেসটা নির্ভর করে। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো ডিস্টরশন আছে কিনা, বা ইমেজটা মানে আমরা যেভাবে দেখছি ওইটা হচ্ছে অন্য পার্সপেক্টিভে, বাট আমরা যদি এই পার্সপেক্টিভে চিন্তা করি, এই কোয়ালিটি আর কি, যে ডিইউআই টা কিরকম, কারণ ডিইউআই এর উপরে আমাদের এইচডি বা এইচডির আবার অবশ্য আসপেক্ট রেশিওর উপরে কিছুটা প্রভাব আছে, বাট মেইনলি ডিইউআই টাই কিন্তু সবকিছু হচ্ছে আপনাদের নির্ধারণ করে বলবো না, হ্যাঁ এরকমই বলতে পারি আমরা, যে যত ঘন পিক্সেলেশন হবে আমরা ডিইউআই যত বেশি বলবো তত বুঝবো যে পিক্সেলেশন বেশি। এবং ফুল ফর্মটা হচ্ছে কিন্তু খুব সম্ভবত ডটস ওভার ইঞ্চ মনে হয়, মানে 1 ইঞ্চিতে কত ডটস আছে আর কি, অথবা ডটস এর জায়গায় এটা অন্য কিছু হতে পারে, বাট পার ইঞ্চে কতগুলো আমাদের পিক্সেল আছে, জিনিসটা এরকম, এটাই আসলে বুঝায়। তো আবার এটা আরেক, যে পিপিআই ও নাম আছে, যে পিক্সেলেশন পার ইঞ্চ, এটাও কিন্তু যে পিপিআই নামেও হয়, ডিইউআই নামেও হয়। হ্যাঁ, ডিইউআই হচ্ছে ডটস আর পিক্সেল হচ্ছে পিপিআই। তো দুইটা আপনার মেজারটা হয়তো একটু ভিন্ন হবে, কিন্তু না, মেজার ভিন্ন না, একই আসলে। হ্যাঁ, 96 পিপিআই আর 96 ডিইউআই অলমোস্ট সেম। তো এটা হচ্ছে একটা ইমেজ কত, মানে এই যে শার্প, কত ভালো কোয়ালিটি, এটা নির্ভর করতেছে। তো এটা হচ্ছে টিআইএফ যেটা, এই ইমেজের একটা বৈশিষ্ট্য এটা, যে আপনি অন্য যে কয়টা ফরম্যাটই থাকো, জেপিজে বা জেপিইজি ওই ইমেজটা সেভ করেন আর টিফে করেন, টিফের ওটা কোয়ালিটি তুলনামূলক ভালো আসবে। এখন কেন ভালো আসে এটা আমি আসলে নিজেও জানি না। এটা তো তবে এটা এতটুকু যে টিফের কোয়ালিটি ডিইউআই টা ভালো আসে। তো এটা কি এই ডট টিআইএফ এর একটা মানে নিজস্ব বৈশিষ্ট্য। তো সেরকম ভাবে এই ফিচার ক্লাস গুলোতে আমরা হচ্ছে আমাদের এই ভেক্টর ডেটা এবং রাস্টার ডেটা সেভ করে রাখি। এখন ক্ষেত্র বিশেষে কিছু কিছুতে আবার আপনার শুধু ভেক্টর ডেটা, আবার শুধু রাস্টার ডেটা, এরকমও কিছু ব্যাপার থাকে, আবার এই ব্যাপারটাও থাকে। তো আমরা আসি যে কোনটা কি জিনিস। তো আমাদের 3 ধরনের এরকম ফিচার ক্লাস আছে। একটা হচ্ছে শেপ ফাইল, একটা হচ্ছে ফাইল জিও ডেটাবেস, আর একটা হচ্ছে পার্সোনাল জিও ডেটাবেস।
এখন এর মধ্যে শেপ ফাইল নিয়েই আমরা আসলে আমাদের পুরো কোর্সে কাজ করব। এর কারণটা হচ্ছে যে শেপ ফাইল নিয়ে কাজ করা তুলনামূলক ইজিয়ার এবং ছোটখাটো কাজের ক্ষেত্রে শেপ ফাইলটাই ইউজ করা হয়। কিন্তু যখনই আপনি একটু বড় লেভেলে প্রজেক্টে কাজ করবেন তখন আবার ফাইল জিও ডাটাবেসে কাজটা বেশি হয়। কিছু জায়গায় আবার পার্সোনাল জিও ডাটাবেসও ইদানিং ইউজ করা শুরু হয়েছে। কেন এটা আমরা পরে আসতেছি। তো এটা মাথায় রাখতে হবে শেপ ফাইলের মধ্যে শুধুমাত্র ভেক্টর ডাটা থাকে। অর্থাৎ আপনার ডেটা যখনই রাস্টার হবে বা ইমেজ ডেটা হবে সেটা কিন্তু আর শেপ ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না। সেটা হচ্ছে এজ এ শুধুমাত্র ইমেজও হইতে পারে, আবার রাস্টার ডেটা ডেম ফাইলও বলা হয়। তো এই ডেম ফাইল গুলা হচ্ছে অনেক সময় ফাইল জিও ডেটাবেসের মধ্যেও থাকে, আবার শুধু একটা ইমেজ আকারেও থাকতে পারে। তো এই ফাইল জিও ডেটাবেস এবং পার্সোনাল জিও ডেটাবেস এই দুইটার মধ্যে আসলে এই ভেক্টর ডাটা এবং রাস্টার ডাটা দুইটাই আমরা রাখতে পারি। তো এখানে আরো একটা জিনিস ব্যাপার আছে যে এর মধ্যে আপনি কতটুকু ফাইল মানে স্টোরেজ সেভ করে রাখতে পারেন। তো এটা একটু মনোযোগের ব্যাপার। তো প্রথমে দেখেন এই তিনটার মধ্যে যদি একটা পার্থক্য করতে বলি আমি, প্রথম পার্থক্যটা কি যে ডেটা টাইপ, যে আপনি হচ্ছে এই শেপ ফাইলে শুধুমাত্র ভেক্টর ডেটা রাখতে পারছেন, আর ফাইল জিও ডেটাবেসে ভেক্টর ডেটা প্লাস রাস্টার ডেটা, পার্সোনাল জিও ডেটাবেসেও ভেক্টর প্লাস রাস্টার ডেটা রাখতে পারতেছেন। তারপর দুই হইতেছে স্টোরেজ ক্যাপাসিটি। স্টোরেজ ক্যাপাসিটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে শেপ ফাইলের মধ্যে আপনি আপ টু 2 জিবি ফাইল সেভ করে রাখতে পারবেন একটা শেপ ফাইলের মধ্যে, 2 জিবির বেশি রাখতে পারবেন না। আর ফাইল জিও ডেটাবেসে আপনার সেভ এটা হচ্ছে আনলিমিটেড সব বড়, এটা আপনি যত বড় করতে চান এটা বড় হবে। আবার পার্সোনাল জিও ডেটাবেসও 2 জিবি। তাহলে কি দাঁড়ালো যে আমাদের এই শেপ ফাইল এবং পার্সোনাল জিও ডেটাবেস এই দুইটা হচ্ছে 2 জিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি। ফাইল জিও ডেটাবেসের স্টোরেজের যে সীমানা এটা হচ্ছে আনলিমিটেড, আপনি যত ঢুকাইতে চান যত ফাইল রাখতে চান এটার মধ্যে রাখতে পারবেন। তো এটা হচ্ছে 2 নাম্বার পার্থক্য, স্টোরেজ ক্যাপাসিটি। 3 নাম্বারে হচ্ছে যে আপনি অন্য কোন সফটওয়্যার দিয়ে, আমরা বলতে পারি এক্সট্রা সফটওয়্যার ইউজ, এই ধরনের কোন একটা কথা। অর্থাৎ আপনার শেপ ফাইলের মধ্যে আমরা যখন দেখিয়েছিলাম এই যে ডেফিনিশন কোয়ারিতে, তখন আপনাদের মনে আছে কিনা যে আমরা একটা টেবিল নিয়ে কাজ করেছিলাম। ওই টেবিলটা হচ্ছে আমাদের ট্যাবুলেশন ডেটা। তো এই টেবুলারি ডাটা বা ট্যাবুলেশন ডাটা, এই ডাটা গুলা আসলে জিনিসটা কি, যেটা একটা টেবল আকার আছে। তো যে কোনো টেবল থাকলে আমরা কিন্তু ওইটাকে এক্সেল দিয়ে কাজ করতে পারা উচিত, তাই না? আমরা মাথায় আমরা যদি একটু চিন্তা করি যে যে কোনো টেবিল যেটা আমাদের কম্পিউটারে সেভ করা আছে সেটা এক্সেলে চেক করতে পারা উচিত। এখন এটা ডট সিএসভি হোক আর ডট হচ্ছে আমাদের এক্সেল এসএক্স ফাইলই হোক, তো এক্ষেত্রে এই সুবিধাটা হচ্ছে আমাদেরকে শেপ ফাইল দিয়ে থাকে। তার ওইখানে যে এই ডাটা মানে ফাইলটা দেখবে আমরা দেখাবো যে শেপ ফাইলটা অনেকগুলা ভাগে থাকে, মানে একটা নির্দিষ্ট ফাইল না, এটা একটা ডেটা, নির্দিষ্ট ডেটাকে অনেকগুলা ফাইল থাকে, প্রায় 5 থেকে 6টা ফাইল থাকে, যার মধ্যে একটা নির্দিষ্ট ফাইল আছে। ওই ফাইলটা হচ্ছে আমাদের এই টেবিলটাকে নির্ধারণ করে বা ওই টেবিলটা তার মধ্যে থাকে। ওই ফাইলটাকে আমরা এই এক্সেল এর মাধ্যমে ওপেন করতে পারি। তো ফাইল জিও ডেটাবেসে এই ধরনের
সুবিধাটা আবার নাই। পার্সোনাল জিও ডাটাবেসে এর থেকে আরো বেশি সুবিধা আছে। কিরকম? যে আমরা তো হচ্ছে এখানে এক্সেলে বাইরে ইউজ করা বা এরকম খুব ঝামেলা, মানে অনেকগুলা ফাইলের মধ্যে নির্দিষ্ট একটা ফাইল হচ্ছে আমার এক্সেলের মাধ্যমে খুলবে। আর সেখানে পার্সোনাল জিও ডাটাবেস ইটসেলফই হচ্ছে একটা মাইক্রোসফট এক্সেস ফাইল। মাইক্রোসফট এক্সেস এর নাম হয়তো আপনারা শুনে থাকবেন, যে এটা আপনি বলতে পারেন এক্সেলের একটা প্রতিস্থাপক, বা মানে এক্সেল থেকে এক্সেস কিছু আরো বাড়তি ফাংশনালিটি প্রদান করে আর কি আমাদেরকে। তো এই মাইক্রোসফট এক্সেস ইউজ করার মাধ্যমে আমরা ডিরেক্টলি পার্সোনাল জিও ডেটাবেসকে হচ্ছে চেঞ্জ করতে পারি বা এর মধ্যে কাজ করতে পারি। তো এই জিনিসটা আবার এই দুইটার মধ্যে নাই। তো এটা মাঝে মধ্যে খুব সুবিধা, মাঝে মধ্যে আসলে এটা না হইলেও চলে, যে আমরা হচ্ছে এমনি সে ফাইলের মধ্যে নিতে পারি, এটা খুব কঠিন কাজ না, বাট এটা একটা মানে সুবিধা দেয়, আসলে সুবিধা একদম দেয় না বলা উচিত না, যে একটা এই ফাংশনালিটিটা ভালো সুবিধা দেয়। তো এই গেল 3টা অপশন। আর আর কি, আচ্ছা আরেকটা আমরা বলতে পারি ফাইল নেম। আপনি যখন ArcGIS এর মধ্যে একটা ফাইল খুলবেন, তখন এই যে এই হচ্ছে আমাদের টেবিলটা খুলবেন, তখন এরকম তো প্রত্যেকটা ফিচার্স থাকবে। ফিচার্স এখানে তো যে একটা নাম থাকবে প্রত্যেকটা ফিচার্স, তাই না? যে এখানে নাম থাকবে, এই নাম যে আপনি সেট করবেন তার একটা লিমিট থাকে। এখন এই শেপ ফাইলের জন্য তার লিমিটটা আলাদা, ফাইল জিও ডেটাবেসের জন্য তার লিমিটটা আবার আলাদা। খুব সম্ভবত এটা আমরা চেক করতে পারি, আমরা করব যে শেপ ফাইলের জন্য এই ফাইলের যে নামের যে ক্যাপাসিটিটা খুব সম্ভবত 35 বা খেয়াল নেই, মানে এরকমই অ্যারাউন্ড এরকম এতগুলা আপনি ক্যারেক্টার ইউজ করতে পারবেন, মানে এতগুলা লেটার ইউজ করতে পারবেন। ফাইল জিও ডেটাবেসে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো আপনি যত বড় নাম মনে চাই ইউজ করতে পারবেন। পার্সোনাল জিও ডেটাবেসও খুব সম্ভবত সে ফাইলের মতোই সেম হচ্ছে থাকে। তো এটা অনেক বলার কারণটা কি, এটা অনেক সময় মাথায় আসতে পারে যে অনেকে ভাবতে পারেন যে একটু সমস্যা হচ্ছে কিনা। এটা কোনো সমস্যা না, এটা আসলে জিনিসটাই এরকম যে শেপ ফাইলের ক্ষেত্রে নাম সিলেক্ট করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ লেটারের বেশি আপনি ওইটার নাম যখন করবেন, রিনেম করবেন, এর থেকে বেশি ইউজ করতে পারবেন না। ফাইল জিও ডেটাবেস এর মধ্যে আপনি একদম যতটুকু মন চায় করতে পারবেন না। না এটা হয়তো এরকম যে হয়তো রেস্ট্রিকশনটা একটু বড়, বাট রেস্ট্রিকশন থাকার কথা আবার নাও থাকতে পারে, আমরা চেক করবো এটা। আর পার্সোনাল জিও ডেটাবেস এরটা সিমিলার টু শেপ ফাইলের মতো হবে। তো মোটামুটি আমরা বলতে পারি 4টা পার্থক্য। তো এই পার্থক্যগুলা কিন্তু পরীক্ষায় আসবে, মানে এটা আমাদের ফাইনাল পরীক্ষায় হোক, মিড পরীক্ষায় হোক, মানে একটা পরীক্ষা তো আসবেই, 2টাতেও আসতে পারে। আরেক আচ্ছা ভালো কথা হচ্ছে, আপনাদের মিড পরীক্ষাটা কোন উইকে শুরু, মানে এই উইক থেকে শুরু হয়েছে? জি স্যার, এই উইক থেকে শুরু হয়েছে স্যার। এই উইক থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে আপনাদের নেক্সট উইকে শেষ। তো তা আমরা নেক্সট উইকে একটা পরীক্ষাটা নিব ভাবতেছি আর কি। মানে এটা খুব আমার মনে হয় আমি অ্যাসাইনমেন্ট আকারেই নিব। মানে হচ্ছে আপনাদের ওই নির্দিষ্ট টাইম দিয়ে রাখবো, ওই আমার ক্লাসের টাইমেই একটা টাইমে হয়তো উঠবে অ্যাসাইনমেন্ট টাইম। ওই সময় এরপর হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট আর কি জমা দিতে থাকবেন আর কি। মানে এখানে তো আসলে এই এরকম এমসিকিউ নিতে চাচ্ছি না কেন, মানে এর গত সেমিস্টারে, হ্যাঁ গত সেমিস্টারের অ্যাসাইনমেন্ট আকারে নিয়েছি, গত সেমিস্টারের আগের সেমিস্টারের কথা এটা, যে স্যার দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট আকারে দেন, তাহলে সুবিধা হয় কি স্যার, প্রত্যেকেরই মানে কিছু জানা হয় একটু সময় দিলে। মানে ওইটাই, হ্যাঁ অ্যাসাইনমেন্ট আকারেই দিব। মানে কারণটা বলতেছে আর কি, কেন অ্যাসাইনমেন্ট আকারে দেই আমি আর কি, যে দেখা যায় যে
এমসিকিউ দিলে অনেকেই আসলে জিনিসটা কোপ আপ করতে পারে না, যে দেখা যায় যে মানে সবকিছুই মোটামুটি থাকে, যে ফাইনাল অ্যাসাইনমেন্টও ভালো করতেছেন, কিন্তু শুধুমাত্র মিড অ্যাসাইনমেন্টে দেখা গেছে যে খুব বাজে অবস্থা। পরে অবশ্য আমি উঠায় দিছি ওনাদের, বাট তাও মানে ওই সময় আমি জিনিসটা লক্ষ্য করলাম যে মানে মিড এমসিকিউ নিয়ে একটু সমস্যা হচ্ছে আরকি। মানে অনলাইনে অনেকে সাবমিট করতে পারে না। মানে সাবমিশনে ঝামেলা হয়, এই হয়। তা এখন আল্টিমেটলি আমরা ফাইনাল পরীক্ষা যেখানে অ্যাসাইনমেন্ট নিতেছি, তা আমি এটাই ভাবছি যে মিড অ্যাসাইনমেন্ট নিতে কি সমস্যা? এই কারণে আমি আরকি গত সেমিস্টার থেকে শুরু করছি আরকি, যে সব অ্যাসাইনমেন্ট মানে আর এমসিকিউ আর আমি কোনো কোর্সেই নেই না এখন আর। তো এটাই আপনাদের অ্যাসাইনমেন্টই থাকবে আরকি। তো এবার মানে সুবিধা বলবো নাকি অসুবিধা বলবো এটাই বুঝতেছি না, যে মানে ৩০ মার্ক দিয়ে মানে ১০ মার্ক বাড়ায় দেওয়া হইছে। খুব স্বাভাবিক, মিডে একটু বেশি মানে ২০% কমই হয়। বাট যেটা অসুবিধাটা হচ্ছে যে ২ টা মিড হইলে সুবিধা হইতো আরকি। যে ২০-২০ দিত বা ১৫-১৫ দিত। তাহলে কভার করা যেত। এখন এই একটা মিড দেওয়া হইলো, এখানে আমাদের সিলেবাস তো এখনো মানে আসল জিনিসে মানে ঢুকতেই পারিনি আমরা এখনো। তো আর এই আজকে পর্যন্ত মোটামুটি যা পড়ানো হবে এই দিয়ে এই এতটুকুর মধ্যে পরীক্ষা নিতে হবে। কিন্তু এখানে কিন্তু আমরা মানে একদম ভালো কোনো কোয়েশ্চেন করার মতো কিন্তু কনটেন্ট আমরা এখনো কভারই করি নাই। আসল কনটেন্ট গুলো আসেই নাই। যদিও ১-২ ক্লাসে কনটেন্ট গুলা শেষ হবে, বাট মেইন ওই যে হয় না, মানে ধরেন যে বেসিক পড়তে ফাইনালি একটা ক্লাসে হচ্ছে একদম আসল জিনিসটা দেখি আমরা। এখানেও কিন্তু এটাই হইতেছে। যে আমরা এই যে বিভিন্ন জিনিস দেখতেছি, বিভিন্ন বেসিক দেখতেছি। এগুলা দেখতে লাস্ট ৩-৪ ক্লাসে কিন্তু আমরা আমাদের এই কোর্সের আসল জিনিসটা দেখব। তো ওইগুলাই কিন্তু ধরেন আপনার ফাইনাল পরীক্ষায় থাকবে বা এরকম আরকি। তো এটাই সমস্যা নেই। আমরা হচ্ছে যতটুকুই কভার হয়, ইউটিএম আছে, ইউটিএম থেকে আমরা কোয়েশ্চেন করব, এখান থেকে কোয়েশ্চেন করব, কভার হয়ে যাবে, সমস্যা নেই। তো এই হচ্ছে অবস্থা। তো আচ্ছা, তো ফিচার ক্লাস তো আমরা মোটামুটি যে পার্থক্যটুক তো বুঝলাম। তো এইখানে এই ফিচার ক্লাস নিয়ে এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আসছে কিনা? আমরা এখন ভিতরে ঢুকবো যে জিনিসগুলা দেখতে কিরকম, বা আপনাদের এখন কোনো জিজ্ঞাসা আছে কিনা? যে এই এতটুক যা দেখাইলাম এর মধ্যে। স্যার আরেকটু সংক্ষেপে যদি স্যার পার্থক্যগুলো আরেকবার বলতেন। মানে কি পুরা জিনিসটা নিয়ে বা নাকি স্পেসিফিক কোন জিনিস নিয়ে? সবগুলোই আর কি, অল্প অল্প করে, যেমন মেইন বিষয়। এতক্ষণ কি আচ্ছা, ঠিক আছে। তো খুব সংক্ষেপে যদি বলতে হয়, প্রথমটা হচ্ছে ডেটা টাইপ। তো শেপ ফাইলের মধ্যে আমরা শুধু ভেক্টর ডাটা রাখতে পারবো। ভেক্টর ডাটা এই যে গত ক্লাস আমরা পড়ে আসছিলাম, যেটা যে পয়েন্ট, পলিলাইন, পলিগন, এটা আর আমি ব্যাখ্যা করতেছি না কি জিনিস। তো আর ফাইল জিও ডেটাবেস এবং পার্সোনাল জিও ডেটাবেস আমরা ভেক্টর ডাটা এন্ড রাস্টার ডাটা দুইটাই সেভ করতে পারবো। ২ নাম্বারটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। শেপ ফাইল এবং পার্সোনাল জিও ডেটাবেসে আমার এই স্টোরেজের লিমিটটা দেওয়া আছে ২ জিবি। অপরপক্ষে আমরা ফাইল জিও ডেটাবেসে হচ্ছে মোটামুটি বলতে পারি আনলিমিটেড, মানে হচ্ছে মানে যতটুকু সম্ভব ততটুকু আমরা রাখতে পারবো, কোনো সমস্যা নাই। মানে ১০ জিবির ফাইলও সেভ করতে পারবো, ১০০ জিবিও সেভ করতে পারবো। রেস্ট্রিকশন নাই। বাট এই ২ টাতে রেস্ট্রিকশন আছে। ২ জিবির বেশি আমরা সেভ করতে পারবো না। এবার এক্সট্রা সফটওয়্যার ইউজের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে আমাদের প্রত্যেকটা এরকম, এখন এটা ভেক্টর ডাটাই হোক, রাস্টার ডাটাই হোক, রাস্টার ডাটা টেবিল থাকে না আসলে, এটা মেইনলি ইমেজ ডাটাই হয়। ভেক্টর ডাটার কথাই চিন্তা করি, যে এর মধ্যে আমাদের টেবিল থাকে। এই টেবিলটা আমরা শেপ ফাইলের ক্ষেত্রে এক্সেল ফাইল দিয়ে ওপেন করতে পারি। কিন্তু পার্সোনাল জিও ডেটাবেস ইটসেলফ একটা মাইক্রোসফট এক্সেস ফাইল, অর্থাৎ পুরো জিনিসটাকে আমি মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো এটা কিছু ক্ষেত্রে আমাকে ভালো ফাংশনালিটি দেয়, যেমন ধরেন যেখানে আমার আসলে জিনিসটাই হচ্ছে টেবুলেশন ডাটাই বা টেবুলার ডাটাটাই হচ্ছে গভর্ন করে বেশি, যে ওইখানেই কাজটা বেশি করতে হবে। তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু পার্সোনাল জিও ডেটাবেসে এখন অনেকেই কাজ করে থাকেন, কারণ মাইক্রোসফট এক্সেস এ সুবিধা কাজ করা।
তো এই জিনিসটা আমরা এখানে আসলে দেখবো না, যে মাইক্রোসফট এক্সেস কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা এখানে দেখবো না, আমাদের কাজ পুরোটা আসলে সে ফাইলের উপর এই করছে। আর লাস্ট হচ্ছে ফাইল নেম। তো ফাইল নেমটা কি, যে আমরা যখনই একটা এরকম শেপ ফাইল বা কোনো একটা ফাইল ফিচার নিয়ে কাজ করি, তো এই ফিচারের ভিতরে টেবুলার ডেটা এর কোনো একটা ফিচারের নাম যখন আমরা রিনেম করতে যাই, তো তখন শেপ ফাইল আর পার্সোনাল জিও ডাটাবেসে যে রেস্ট্রিকশনটা থাকে, যে সামথিং 30 ক্যারেক্টার বা 65 ক্যারেক্টার এরকম একটা রেস্ট্রিকশন থাকবে। এটা 65 অনেক বেশি, 35 ক্যারেক্টারই হবে হয়তো, বা আরেকটু কম। তো আর ফাইল জিও ডাটাবেসে এর থেকে রেস্ট্রিকশনটা একটু মানে রিল্যাক্স থাকে, মানে কম থাকে রেস্ট্রিকশন, মানে হচ্ছে ক্যারেক্টার একটু বেশি থাকে, অবশ্যই ইউজ করা যায়। আমার এটা আমি শিওর না যে আনলিমিটেড কিনা, এটা আমি শিওর না, বাট এই দুইটা থেকে বেশি ক্যারেক্টার ইউজ করতে পারবো। তো মোটামুটি এই হচ্ছে সামারি, যা যা আমরা আজকে দেখলাম। তো এখন হচ্ছে আমরা একটু শেপ ফাইলগুলো বা অন্যান্য ফাইলগুলো কিরকম হয় ভিতরে, ওইটা একটু দেখি। শেপ ফাইলের মধ্যে অনেকগুলা হচ্ছে পার্ট থাকে, যেটা হচ্ছে আমরা যখন কাজ করতে থাকি হচ্ছে আর্কজিআইএস এর মধ্যে, তখন কিন্তু দেখতে পাই না। আর্কজিআইএস এ কিন্তু শুধুমাত্র একটা ফাইলই দেখতে পাই। এর কারণটা হচ্ছে, মানে আর্কজিআইএস এর মধ্যে যখন আমরা লোড করি, তখন কিন্তু ওই একটা নির্দিষ্ট লিঙ্কিং ফাইলই ওইখানে শো করে আর কি, যে মানে ওইটা হচ্ছে আমরা চাবি আকারে চিন্তা করতে পারি, যে ওই চাবিটা দিয়ে আমরা মানে আর্কজিএস এর ভিতর থেকে এই আমাদের শেপ ফাইলটা যেটা পিসিতে সেভ করা আছে তাকে অ্যাক্সেস করতেছে আর কি। তো এই যে এখানে আমাদের 3 ধরনের ফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে কিনা একটু আমাকে বলবেন, যে এই ফাইল জিও ডেটাবেস, শেপ ফাইল, পার্সোনাল জিও ডেটাবেস, এই 3টা জিনিস খুব সম্ভবত দেয়া নাই। আহ এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য আর কি, তো এটা না থাকলেও সমস্যা নেই। তো দেখেন এখানে কি জিনিসটা, এটা ইটসেলফ একটা ফাইল জিও ডেটাবেস। এই দেখেন এটা .gdb শেপ ফাইল, আরেকটা হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল জিও ডেটাবেস। এই দেখ, যেটা আমি বলছিলাম যে পার্সোনাল জিও ডেটাবেস ইটসেলফ একটা মাইক্রোসফট এক্সেস ফাইল। এই যে দেখেন ফাইলের টাইপ মাইক্রোসফট এক্সেস ডেটাবেস। আমি যদি এটা এখন ক্লিক করি, এই যে দেখেন ডিরেক্ট মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে কিন্তু আমরা ওপেন করতে পারতেছি। দেখছেন? এই যে এখান থেকে কিন্তু আমি ডিরেক্ট এটা চেঞ্জ করতে পারবো। তো এটা কিন্তু অনেক সময় মনে হবে যে আহ, সুবিধাজনক, এবং এটা অনেকটাই দেখেন যে আমাদের এক্সেল এর মতোই, কিন্তু এই দেখেন একটার উপর আরেকটা আসতেছে, বা মানে এটার একটু হিসাবটা অন্যরকম আর কি, মানে ডিরেক্ট এক্সেল বলা এক্সেল এর মতোই, বাট এখানে আসলে এই উইন্ডো আর কি, এগুলো এক একটা উইন্ডো বলতে পারি আমরা। তো এর মধ্যে এই যে দেখেন এগুলো এক একটাকে এক একটা রেকর্ড বলা হচ্ছে প্রত্যেকটা। তো এই যে আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করলে এটা ডিরেক্টলি চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন একটার মধ্যে কতগুলা ডেটা কিন্তু তারা সেভ করে ফেলছে, কারণ এখানে আসলে অনেকগুলা ডেটা, একটা ডেটা না। এই যে ডিভিশন, ডিস্ট্রিক্ট, বিডি এয়ারপোর্ট, বিডি এয়ারপোর্ট ইটসেলফ একটা ডেটা। তো এগুলো হচ্ছে এক একটা ফিচার, কিন্তু সব কয়টা একটা অ্যাক্সেস ফাইলের মধ্যে আছে।
তো এখান থেকে আমি প্রত্যেকটা চেঞ্জ করতে পারি, বাট আমরা করবো না আর কি, এটা চেঞ্জ করলে সমস্যা হবে আর কি। তো মানে এটা বললাম আর কি, যে এখান থেকে আমি ডিরেক্ট কিন্তু মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে দেখতে অনেকটাই কিন্তু এক্সেল এর মতোই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এক্সেল আপনারা যখন যে টেবিল ফরম্যাটে কনভার্ট করেন তখন কিন্তু একদম এরকমই দেখা যায়, যে উপর থেকে কিন্তু এই যে শর্ট করা যায়। কারণ এটা অফ, কোন একটা কারণে অফ, এটা অন করা হয়তো যাবে আর কি মাইক্রোসফট এক্সেস থেকে। আমি এক্সেস ইউজ করি না আসলে কখনোই। তো যাই হোক, ওই যে এটা মনে হয় ভিউ অপশনে আছে বলে মনে হয়। ডিজাইন ভিউ, এই যে ডিজাইন ভিউ এ কিন্তু দেখতে অন্যরকম, এই যে ডেটা শিট ভিউতে হচ্ছে এরকম, অনেক ধরনের ফাংশনালিটি আছে। এই যে দেখেন কুইরি ইউজার, এটা মানে এক্সেল থেকে আরো একটু অ্যাডভান্সড। তবে শিখা উচিত, আমিও শিখবো ইনশাল্লাহ, এটা আমারও শিখতে হবে। এক্সেসটা এখন খুব ইউজ হয়। তারপর হচ্ছে শেপ ফাইল, যেটা আমরা নরমালি ইউজ করি। এখন দেখেন এখানে তো অনেক ধরনের ফাইল আমরা দেখতে পাচ্ছি। তো এখন ফার্স্টে আমি যেটা বলি যে এই যে ফাইল টাইপটা, এটা হচ্ছে একটা শেপ ফাইলকে রিপ্রেজেন্ট করে। এই যে এখানে যে কটা ফাইল আছে, এখানে এখানে কয়টা আছে, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা, এই টোটাল আটটা ফাইল একটা শেপ ফাইলকে রিপ্রেজেন্ট করতেছে। এর মধ্যে একটা যদি মিসিং হয়, আপনার কোনো না কোনো একটা ঝামেলা করবে, মানে একদম ওপেনই হবে না যে তা আমি বলতেছি না, আর কিছু একটা ঝামেলা সে করবে। তো দেখেন প্রত্যেকটাই কিন্তু আছে। এখন অনেক সময় বলবেন যে এই যে এটা অটোক্যাড শেপে ওপেন হয়, এটা অটোক্যাড কম্পাইলারে ওপেন হয়, এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে আপনার যে অটোক্যাড এর মধ্যে আমার এখানে ইনস্টল করা আছে অটোক্যাড, এই অটোক্যাড এই টাইপের ফাইলটা খুলতে পারে। মানে সে শুধুমাত্র ডট ডিডাব্লিউজি ফাইল, যেটা ক্যাট ফাইল আমরা বলি, এগুলো কিন্তু ক্যাট ফাইল না, এটা কিন্তু মাথায় রাখেন, এই দুইটার একটাও ক্যাট ফাইল না। বাট এই ধরনের ফাইল খোলার মানে অটোক্যাড এর মধ্যে ফাংশনালিটি আছে। এটা হচ্ছে একটা কথা। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড একটু সময় দিল। আচ্ছা, আহ তো ওকে, তো এই দুইটা নিয়ে বলছিলাম আর কি, যা বললাম আর কি, যে এতক্ষণ যে অটোক্যাড এর মাধ্যমে খুলতে পারি, বাট এটা ক্যাট ফাইল না। এরপরে আসছি যে দুইটা জিনিস আমার চেনা দরকার আর কি। এই যে আটটা ফাইলের মধ্যে আমাদের দুইটা দুইটা তিনটা চিনবো আমরা এখন। তিনটা, কোন তিনটা? এই যে ডট এসএইচপি, এই ডট এসএইচপি ফাইলটাই হচ্ছে আমাদের মানে যে অ্যাকচুয়াল শেপ ফাইল, বা আমরা অটোক্যাড এর মাধ্যমে যেটা দেখতে পাই, হ্যাঁ সেটাই হচ্ছে এটা। যে আপনি যখন দেখবেন আমরা অটোক্যাড আর্কজিআইএস আর কি, তো আর্কজিআইএস এর ভিতর থেকে যখন কোনো একটা শেপ ফাইল আমরা তৈরি করছি বা সেভ করছি, আপনি অলওয়েজ দেখবেন তার ফাইলের ফরম্যাটটা ডট এসএইচপি দিয়ে আমরা করি। তার মানে কি, যে আর্কজিআইএস কিন্তু যখন একটা শেপ ফাইলের দিকে দেখে, সে শুধুমাত্র ডট এসএইচপি ফাইলটাই দেখে, সে বাকিগুলা কিন্তু আর দেখে না। এটা হচ্ছে কথা। এবং দেখেন এটা হচ্ছে যে এই দুইটা সবচেয়ে বেশি, এটা তারপর এটা বাকিগুলা এক 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 করে, মানে এগুলার আসলে সিগনিফিকেন্স কম। মেইন দুইটা ফাইল হচ্ছে এই দুইটা, এটাও এক। তারপরে হচ্ছে এই পিআর যে ফাইল, পিআর যে ফাইলটা কি? পিআর যে ফাইলটাই মূলত আমাদের এই
প্রজেকশন বা হচ্ছে আমরা যেই কোন কোঅর্ডিনেট সিস্টেমে রেখেছি সেটা হচ্ছে ডিফাইন করে রাখে আর কি। যেমন আমি ডাটাটাকে যদি ইউটিএম এ সেভ করে রাখি, এপিআর যে ফাইলের মধ্যে ইউটিএম এর ব্যাপারটা থাকবে। এখন যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে রাখি সেটা থাকবে, মানে যেটাতেই রাখবো ইউটিএম এ রাখি, ওই মানে ডেটাটা বা ওই ইনফরমেশনটা থাকবে ডট পিআরজে ফাইলের মধ্যে। এখন আপনি যখন এক্সটার্নাল সোর্স থেকে ডাটা ডাউনলোড করবেন, বাংলাদেশে যেমন অনেক আছে এরকম যে ওপেন সোর্স ডেটার ক্ষেত্রেও থাকে অনেক সময়। তো যে এই ঢোকার পরে দেখা যায় যে কোনো প্রজেকশন নাই, তখন আমরা অনেকে ঘাবড়ে যাই যে আর কোনো প্রজেকশন নাই, এখন এটা কিসে আছে, আমি কিভাবে বুঝবো। তো এটা একটা জিনিস হচ্ছে, যখনই এটা প্রজেকশনটা না থাকে এবং থাকবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওপেন সোর্স ফাইলে এটা থাকে না, তখন তারা বলে দেয় যে অল অফ দ্য ডেটা আর ইন হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। যেমন হচ্ছে খুব ভালো একটা সোর্স হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট আছে। এটা হচ্ছে আপনারা দেখবেন যারা যারা এরকম ফাইল ডাউনলোড করে থাকবেন, তারা দেখবেন যে ইরিগেশন ডিপার্টমেন্টও এবং খুব আপডেটেড থাকে এবং অনেকেই ওখান থেকে ফাইল ডাউনলোড করে থাকেন। তো তারা হচ্ছে শুধুমাত্র জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে ডেটা প্রোভাইড করে থাকে এবং তাদের ডেটায় এই প্রজেকশনটা থাকে না। আপনি ঢুকে দেখবেন যে কোনো প্রজেকশন নাই, সব দুইটাই আননোন ইউনিটস। তো এইটা কেন হয়, এটা কারণটাই হচ্ছে পিআর যে ফাইলটা তারা ডিলিট করে দেয়। তো পিআরজে ফাইলটা ডিলিট করে দিলেই তখন এটা থাকে না। তো এখন এটা কিভাবে আসবে, আপনি যখন ভিতর থেকে সিম্পলি এটা আমরা প্রসেসটা দেখব যে কোনো একটা ফাইলের যদি কোনো প্রজেকশন না থাকে, যেমন এটা উদাহরণ আমরা দেখব তো আমাদের ক্লাসে। তো তখন ওইটাকে আমরা হচ্ছে এই কোনো একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে নিতে পারি, অথবা একটা কোনো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেক্ট কোঅর্ডিনেট সিস্টেমে থাকলে ওইটাকে একটা থেকে আরেকটাতেও আমরা কনভার্ট করতে পারি। তো এই কনভার্সন বা নতুন করে হচ্ছে দেওয়া, এই সব ব্যাপারগুলাই কিন্তু যখন আমরা করি পিআরজে ফাইলের মধ্যে কাজগুলা হয়ে থাকে। এখন আরেকটা হচ্ছে লাস্ট, খুব সম্ভবত এটাই। এই যে ডট ডিবিএফ ফাইল, এই ডট ডিবিএফ ফাইলটাই হচ্ছে আপনাদের আমি যে বলেছিলাম যে এই আমরা শেপ ফাইলের টেবিলটাকে এক্সেল এর মাধ্যমে করতে পারি, এটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন বাউন্ডারি ডেটা। তো অ্যাডমিন বাউন্ডারি টেবিলটা যদি আপনাদের মনে থাকে এই একটাই ছিল, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি বলতে বাংলাদেশের পুরা বাউন্ডারিটাকে তারা দেখাচ্ছে। তো এই যে দেখেন শেপ এরিয়া দেওয়া, শেপ লেন দেওয়া, এটা হচ্ছে তাদের ভিতরে ইন্টারনাল অ্যাডভোকে আর কি। এটা কোন ডেটে আর কি এটা তৈরি করা হয়েছে, এবং ভ্যালিড অন মানে হচ্ছে আপনি কত সাল পর্যন্ত ইউজ করতে পারবেন। যদিও বাংলাদেশে অ্যাডমিন ডাটা হয়তো খুব চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, 18 সালের পর মনে হয় না, 18 সালের পর চেঞ্জ হয় নাই। এখন স্টিল এই ডাটাটা ইউজ হয়। তো এই হচ্ছে এই ডিবিএফ ফাইলটাকে আমরা এক্সেল এর মাধ্যমে ওপেন করতে পারি, এবং অবশ্যই এটা আমরা চেঞ্জও করতে পারি। এখান থেকে আমরা যদি এখন চেঞ্জ করে দিই, আপনি যখন এক্সেল এর ভিতরে যে চেক করবেন, যেটা চেঞ্জ করে যেটা দিব আমরা সেটাই দেখা দেবে। তো এই ফাইলগুলাই মোটামুটি একটা শেপ ফাইলের মধ্যে চিনলে হবে। তো এখন হচ্ছে শেপ ফাইল, তার মানে যখনই আমরা একটা শেপ ফাইল নিয়ে কাজ করব, এই ভিতরে কিন্তু 8টা ফাইল দেখাবে। তো এটা দেখে আসলে হচ্ছে এইভাবে আর কি চিনতে হবে বা কাজ করতে হবে। তো এখন এই নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, এই যে আমরা শেপ ফাইল নিয়ে যা যা দেখালাম। আচ্ছা, মনে হয় নাই।
তো আমরা এই এয়ারপোর্ট ডেটার এর টেবিলটা একটু খুলে দেখাই, মানে কয়েকটা রো আছে, তো এটা দেখতে একটু সুবিধা হবে আর কি। এই যে এটা আর কি, এই এক একটা বিশাল বড় বড় করে দিয়ে রাখা। এই যে মানে এটাতে আসলে দুইটা কলামই আছে শুধুমাত্র, যে নেম, আর এগুলো হচ্ছে এয়ারপোর্টের নাম, আর এটা হচ্ছে লোকেশনটা। সরি, লোকেশন না, এটা হচ্ছে যে ডোমেস্টিক এয়ারপোর্ট নাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জাস্ট এটাই। আর লোকেশন তো ভিতরে হচ্ছে আমাদের স্পেশাল ডেটা যে এসএইচপি ফাইলে থাকবে। এই তো এরপরে হচ্ছে আমাদের ফাইল জিও ডেটাবেস। ওকে, এটা আসলে ওপেন করে দেখে আপনি যেটা বলছিলাম যে এটা ভিতর থেকে আসলে ওপেন করতে পারবো না আমরা, কেন পারবো না, এই যে এই কারণে পারবো না, এর কোনোটাই আসলে আমাদের রেকগনাইজ করার মতো উপায় নাই। তো ফাইল জিও ডেটাবেস আসলে যে এইভাবে ওপেন করে কোনো লাভ হয় না, এটা আর্কজিআইএস এর ভিতর থেকেই আসলে ওপেন করে কাজ করতে হয়। তো এই তিনটা ফাইল আমরা যদি আর্কজিআইএস দিয়ে ওপেন করে দেখি, দেখি কি হয়। ওকে, আমরা ভিতরে চলে আসলাম। এখানে হচ্ছে ডেটাবেজ ফরম্যাটস এ এই যে শেপ ফাইলের মধ্যে এই যে দেখেন ডট এসএইচপি ফাইলটা, যেটা আমি বলছিলাম যে আমরা শুধুমাত্র ডট এসএইচপি ফাইলটা এখানে দেখতে পাই। তো আমরা ডট এসএইচপি ফাইলের মধ্যে এয়ারপোর্ট ডাটা বা ডিস্ট্রিক্ট ডেটাটা একটু বড় হয়ে যায়, এয়ারপোর্টটাই দেখি। পয়েন্ট আকারে আছে আর কি, যে লোকেশন গুলা দেখাই দিল। এবং এই এককটা কিসে আছে এটা দেখার উপায় কি, যদি শর্টকাটে দেখি অ্যাড অন দিয়ে দেখতে পারি, বিওটিএম এ দেওয়া আছে। আর যদি এমনিটা, যদি আমরা মনে করি যে আমাদের কাছে এরকম আমাদের কাছে অ্যাড অনটা নাই, সেক্ষেত্রে কি করব আমরা, এই অ্যাড অনটা কিন্তু আমরা গুগল ক্লাসরুমে দিয়ে রেখেছি, তো আপনি হচ্ছে এখান থেকে কিন্তু নামিয়ে নিতে পারবেন। এই যে লেয়ার প্রপার্টিসে যাব, লেয়ার প্রপার্টিসে যে সোর্সে দেওয়াই আছে, না থাকলে আমরা জেনারেলে থাকলে সোর্সে চলে যাব। সোর্সে গেলেই এই যে এখানে হচ্ছে আমাদের বিওটিএম, এখানে বিওটিএমটা দেওয়া আছে। এটা অবশ্যই আপনার প্রথমে মানে খোলার সাথে সাথে এটা কিন্তু একটা অবশ্যই দেখার বিষয়, যে আপনাদের যদিও খোলার সাথে সাথে বিউটিএম মতো অনেকে দেখাইতে নাও পারে, এটা আমি শিওর না যে দেখাবে কি দেখাবে না। কারণটা কি, ওই যে আপনার যেটা মনে আছে যে আমরা আমাদেরকে অবশ্যই এই কাস্টম বিওটিএম টা তৈরি করে নিতে হবে। এখন আমারটা আমি হচ্ছে প্রথমে বিওটিএম তৈরি এই করেই তারপরে হচ্ছে ফাইলগুলা ভিতরে নিয়ে এসেছিলাম, তো এই কারণে আমার এগুলো সমস্যা করে নাই। বাট আপনাদেরকে এটা ফাইল না করে যদি বিওটিএম এর ফাইল নিয়ে আসেন, আমার মনে হয় ঝামেলা করতে পারে। তো বেটার হচ্ছে যখনই এক্সেল ফাইল আপনারা ওপেন এক্সেল ফাইল আর্কজিএস যখন ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করার পর প্রথম কাজই হচ্ছে এই বিওটিএম টাকে সেট করে নেওয়া। কিভাবে সেট করবো আমরা গত ক্লাসে কিন্তু পুরো প্রসেসটা দেখিয়েছি, ওই ক্লাসটা ফলো করে আপনারা বিওটিএম টা সেট করে নেবেন। তারপরে হচ্ছে ফাইলগুলো নিয়ে আসবেন যাতে কোনো সমস্যা না করে। তারপর দেখেন এই যে ফিচার ক্লাস, ডেট শেপ ফাইল ফিচার ক্লাস। এরপর আমরা হচ্ছে একটা ফাইল জিও, দেখেন এই যে ফাইল জিও ডেটাবেস, পার্সোনাল জিও ডেটাবেস। তো
এটাতে যদি দেখি যে আমরা কতগুলা ফাইল দেখেছিলাম, মনে আছে কিনা আপনাদের, ফাইল জিও ডেটাবেসের মধ্যে, এবং দেখে চিনার কোনো উপায় নাই কোনটা কি। বাট এখানে কিন্তু এই যে এরকম এই একই ডেটা, মানে মজার ব্যাপারটা হচ্ছে এই ডেটা ফরম্যাটস এর মধ্যে শেপ ফাইলে যেই ডেটাগুলা আমাদের হচ্ছে অন্য দুইটাতেও খুব সম্ভবত সবকটা একই ডেটা, হ্যাঁ তিনটাতেই একই ডেটা। এখন জিনিসটা কি দাঁড়ালো তাহলে, যে আমরা, সরি, আমরা হচ্ছে এই যে শেপ ফাইলের মধ্যে যখন ঢুকেছিলাম তখন এই যে 8টা ডিস্টিংক্ট ছিল, আমাদের দেখতে সুবিধা হচ্ছে। ফাইল জিও ডেটাবেসের মধ্যে অনেকগুলা ফাইল, দেখে বোঝা যাচ্ছিল না। পার্সোনাল জিও ডেটাবেস ইটসেলফ জাস্ট একটা এক্সেস ফাইল, মাইক্রোসফট এক্সেস এর যে ফাইলটা, ওই একটা ফাইল কিন্তু ছিল। আপনাদের মনে আছে কিনা, আর কোনো কিন্তু পার্ট ছিল না। তো এই 3টা ফাইল কিন্তু এই 3 রকম। তো এই আপনাদের যখন প্রজেক্ট করতে যাবেন প্রফেশনালি, তো তখন যে কোনো একটা নিয়ে কাজ করা লাগতে পারে। সবচেয়ে বেশি এই ফাইল জিও ডেটাবেসটাই আসার সম্ভাবনা বেশি থাকে আর কি। একটু বড় লেভেলের কাজ হলে এটা দিয়েই কাজ হয়। তো এটা অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে আমাদের, যে ফাইল জিও ডেটাবেস নিয়ে মানে বাইরের থেকে দেখে কোনো লাভ নাই। এটা অবশ্যই আমাদের আর্কজিএস বা কিউজিআইএস সফটওয়্যারের ভিতর থেকে দেখতে হবে। আর আরো একটা কথা হচ্ছে যে ভিতরে ঢুকে কোনো একটা কিছু কম বেশি ডিলিট টিলিট হয়ে গেলে কিন্তু ডাটা সমস্যা হয়ে যেতে পারে, এবং এটা একবার সমস্যা হলে এটা ঠিক করার কোনো উপায় থাকে না। তো এটাও একটা জিনিস যে, যেমন আমাদের ক্যাট ফাইলের একটা সুবিধা হচ্ছে এটা ঝামেলা হলে এটা ঠিক করা কিন্তু খুব সহজ, কিন্তু এই আর্কজিআইএস এর ফাইলে কিন্তু এটা একটা বিশাল সমস্যা। একবার একটা সমস্যা যদি হয়, এটা আর ঠিক করার উপায় আসলে খুব একটা থাকে না। মানে ওই আনডু করার অপশন খুব কমই থাকে, আছে নাই যে তা না, এবং করাও যায়। বাট একবার আপনি সেভ করে ফেললেন বা একটা কিছু করে ফেললেন, শেষ। ওইটার উপর আর ঠিকঠাক করার কোনো উপায় থাকে না। মানে ক্যাট ফাইল যে ফাংশনালিটি দেয়, ওরা এই আর্কজিআইএস ফাইল এত, বা এই জিআইএস এর ফাইলগুলো এত ফাংশনালিটি বলতে মানে এরকম ঠিক করার দিক থেকে আর কি খুব কম। এটা একটু মাথায় রাখবো আমরা একটু সবাই। তো দেখেন এটা থেকে আমরা যদি একটা ফাইল যদি নিই, যেমন আমরা ডিভিশনের ডেটাটাই নিয়ে আসি, অ্যাড করলাম, এই দেখেন ডিভিশনের ডাটা অ্যাড হয়ে গেল। তো এটা যদি আমরা শেপ ফাইল থেকেও করতাম একই জিনিস হতো। এখন আমরা পার্সোনাল জিও ডেটাবেস থেকে একটা যদি করি ফাইল, ধরলাম হাইওয়ে দিলাম, এই যে হাইওয়ে শো হয়ে গেল। তো এই 3টা ফাইলের ফিচার ক্লাস কিন্তু 3 রকম, একটা শেপ ফাইল, একটা ফাইল জিও ডেটাবেস, আর একটা পার্সোনাল জিও ডেটাবেস। কিন্তু আলটিমেটলি আমি কিন্তু কাজ কিন্তু ঠিকই করতে পারতেছি। তো আমরা এটা আর কি বুঝার ব্যাপার যে 3টা জিনিসই আছে। এবং আরেকটা জিনিস আমরা যদি একটু ক্যাটালগ থেকে দেখি, এই যে আপনাদের তো দেখিয়েছিলাম যে 3টা জিনিস। আচ্ছা, এটা নিয়ে মনে হয় খুব একটা কথা হয় নাই, এটা নিয়ে আজকে আজকে না বলি, সমস্যা নেই। টুলবক্স এর কাজ যখন আসবে তখন এই আর্ট টুলবক্স এর কাজটা, আমরা টুলবক্স এর কাজ খুব সামনে আসতেছে নেক্সট ক্লাস বা পরের ক্লাস থেকেই। টুলবক্স খুবই কাজের আমাদের। আর সার্চে হচ্ছে এখানে আমরা টুলবক্স এর নামটা সার্চ করবো, কারণ আর্কজিআইএস এ আমার মনে হয় 1000-এর উপর টুলবক্স আছে। তো আপনি তো একটা একটা করে মনে রাখতে পারবেন না, বাট অনেক মানে প্রফিশিয়েন্ট যারা মানে খুব এক্সপার্ট, তারা কিন্তু অনেকে আবার মনে রাখেন। দেখা গেছে অর্ধেকের বেশি টুলবক্স মানে টুলস তাদের মনে আছে এবং কাজ করতে হয়। তো মানে যারা ডেডিকেটেডলি শুধু জিআইএস এর কাজই করেন, তাদের কথা বলছি আর কি। তো আর এই ক্যাটালগের মাধ্যমে এই যে আমাদের যে ফোল্ডার কানেকশন আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, এই যে এখান থেকেও আপনি সব অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখানে যেমন এই সব কয়টা ডেটা আছে, তবে এখান থেকে আপনি, এটা একটা সুবিধা হচ্ছে, আচ্ছা লেকচার ওয়ানের মধ্যে যেমন কিছু নাই, তারপরে হচ্ছে এই যে ডেটটা, এটার কথাই চিন্তা করে এই যে ভিতরে দেখেন সবকটা এটা। এখন এইভাবে এটা সুবিধাটা কি, ক্যাটালগের সুবিধাটা হচ্ছে আপনি এখান থেকে নতুন যে কোনো ফাইল তৈরি করতে পারবেন। আমি আবার দেখাই কিভাবে আসলাম। এই যে যে ফোল্ডারের মধ্যে আপনি কাজটা করতে চান, সে ফোল্ডারের উপর রাইট ক্লিক, নিউ,
এই দেখেন এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, ফাইল জিও ডেটাবেসও পারবেন, পার্সোনাল জিও ডেটাবেসও করতে পারবেন। ডেটাবেস কানেকশনটা আমরা এখানে দেখাচ্ছি না। তারপরে হচ্ছে লেয়ার, পাইথন টুলবক্স, পাইথন নিয়ে যদি আপনাকে কাজ করতে হয়, অনেকেরই কাজ করতে হয়। এই যে শেপ ফাইল, এই যে মানে মেইন কথা এই যে এই দুইটা, এই যে তিনটা আমাদের ফিচার ক্লাস। তারপর হচ্ছে টুলবক্স, বিভিন্ন জিনিস আমরা কিন্তু এখানে তৈরি করতে পারি। এবং আমরা যখন ওই যে গুগল আর্থের কাজ শুরু করব, তখন কিন্তু এই এখান থেকে আমাদেরকে এই নতুন শেপ ফাইল তৈরি করে ওই শেপ ফাইলের মধ্যে আমাদের গুগল আর্থের ফাংশনালিটি কিন্তু নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে এই ক্যাটালগের মাধ্যমে আমরা এখানে এই অ্যাক্সেস করতে পারি আর কি। তো এই দুইটা সার্চ আর আর্ক টুল বক্সের কাজটা হচ্ছে আমরা এই যে যখন হচ্ছে প্রজেকশন চেঞ্জ, তারপর মানে যখন শুরু হবে আমাদের কাজগুলা, তখন হচ্ছে এটা আমি তখন ভালো করে দেখাচ্ছি। তো এই এতক্ষণ যা যা দেখালাম এগুলা কি বোঝা গেছে কিনা? আইয়ুব আলী ভাই, আপনার এই ইয়াটা একটু মিউট করেন। সবার পুরো নিস্তব্ধতা। ওকে, তাহলে আর কি করার, মানে ফিজিক্যাল ক্লাস থাকলে এক সুবিধা আর কি, যে সামনাসামনি থাকলে জিজ্ঞেস করা যায় এই, বাট অনলাইন ক্লাস হলে এখন সুবিধা, জিজ্ঞেস করলে রেসপন্স পাইতে অনেক সময় লাগে, বাট পাওয়াও যায় না। তো রেসপন্স করতে হবে আর কি, মানে কারণ হচ্ছে আমার মানে মাঝে মধ্যে মানে এটা অনেকেই বলেন যে মানে কথা বলতেছিল লোকজন তো শুনতেছে কিনা, বা মানে এটা মনে হয় স্যার রেসপন্স করলে সাউন্ড ভালো। আসতে আসছে স্যার। যাই হোক, আচ্ছা তো এই হচ্ছে এমনি এই যে আমরা ক্লাস গুলা যে নিচ্ছি, মানে এই যে যে কয়টা স্যার ক্লাস সাউন্ড আসছে করলেন, না স্যার। তো এই যে ক্লাস গুলা ঠিকঠাক আছে কিনা, যেমন হচ্ছে মানে আপনাদের যা যা বুঝাচ্ছে সেগুলো বোঝা যাচ্ছে কিনা। কারণ মানে যদি আপনাদের মনে হয় যে না বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা অন্য প্রসেসে যাব। মানে গতবারের ক্লাস, গত সেমিস্টারেও আমি একই কোর্স নিয়েছি, তো মোটামুটি ওনারা বলেছেন যে না স্যার ঠিক আছে। সাউন্ড খুব আস্তে আসতেছে স্যার। বুঝি নাই। আচ্ছা, তো এই আর কি। তো আমরা হ্যাঁ আরো একটা জিনিস আজকে দেখাবো। তো এখানে হচ্ছে মোটামুটি এই মানে আজকে হচ্ছে তাহলে স্যার কি কি শোনা দেখলাম যাচ্ছে না আমরা? স্যার। হ্যাঁ বলুন। বলুন ওনার এখানে তো শোনা যাচ্ছে না স্যার। কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে না? তো তাই বললো না, এখানে স্যার আস্তে শোনা শোনা যাচ্ছে না যাচ্ছে। স্যার। নেটওয়ার্কের কারণে ওনার এখানে তা আমার আসলে এই জি স্যার, আমি মাইক্রো, বলতেছিল ওনার আচ্ছা মাইক্রোফোনটা আসলে হচ্ছে আমি ওই যে মোবাইলের মাধ্যমে কানেক্ট করা তো। সমস্যা মনে হয়। ওকে, আমাদের শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পারার কথা, মানে স্যার আমি তো শুনতে পাচ্ছি স্যার। যাচ্ছে ক্লিয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার যাদের শুনতে পারার কথা, কারণ মাইক্রোফোন আছে ওরাই শুনতে পাচ্ছে। আমাদের তো ওই মাইক্রোফোন নাই স্যার। নেটওয়ার্কের কারণে কিছু কোনো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে আর কি। এটা আপনার নেটওয়ার্কের কারণে। হ্যাঁ সেক্ষেত্রে আপনার হচ্ছে গুগল ক্লাসরুমে রেকর্ডিং দেওয়া হবে, আপনি রেকর্ডিংটা দেখে নেবেন। ওকে, তো আমরা যেটা লাস্ট দেখবো সেটা হচ্ছে একটা জিনিস যেটা, এটা হলো এই যে অ্যাট্রিবিউট টেবিলটা আমরা যদি ওপেন করি,
ওকে, এটা তো ক্রিয়েট ফিচার্স। ওকে, এখানে হচ্ছে আপনাদের টেবিলে অনেকগুলো অপশন আছে আর কি। এই অপশন গুলা হচ্ছে আমরা একটু দেখবো আশা করি। গতবার দেখানো হয় নাই, মানে টেবিলে আসলে অত একটা চেঞ্জ করা লাগে না। এই দেখেন এখানে মানে আমি চেঞ্জ করতে পারতেছি আর কি, যে ভিতর থেকে। যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা হলো ওকে, ফিল্ড প্রপার্টি নেমটা চেঞ্জ করতে পারতেছি না। এইটা ঠিক কেন আমি বুঝতেছি না। এই যে নিচের গুলা কিন্তু আমি ঠিকই চেঞ্জ করতে পারতেছি। কিন্তু এই উপরের গুলা আর চেঞ্জ করা যাচ্ছে না। ওকে, এটা একটু দেখতে হবে, বাট যেটাই হোক যে আমরা আর কি আপনার স্টপ এডিটিং দিলে আর সেভ, আমি সেভ করতে চাই না কোনোটাই। ওকে, এখানে যেটা আর কি আমি আসলে দেখা যাচ্ছিলাম যে আপনি এডিটর টুলবার থেকে, এই যে এডিটর টুলবারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি স্টার্ট এডিটিং দেই দেন হচ্ছে আমি কোনটা এডিট করতে চাই, যেমন এই যে এখানে ডিভিশনটা দিলাম যে আমি এটা এডিট করতে চাই। তো এটা অন করার পর যখন আমি ভিতর দিয়ে কাজ করব তখন একমাত্র চেঞ্জ হবে, এছাড়া কিন্তু এটা চেঞ্জ হবে না। এই যে ভিতর থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন, এটা যেটাই লিখবেন, এই যে মানে যেটা আমি দেখালাম একটু আগে, যে এ লেখি, যেটাই লেখি সেটা হবে আর কি। তারপর লাস্টে যেটা হবে যে আপনাকে এই স্টপ এডিট দিয়ে সেভ এডিট দিয়ে তারপর স্টপ এডিট করতে হবে আর কি। তো আমি সেভ এডিট দিচ্ছি না, যে সেভ এডিট দিলে দেন সেভ হবে। এখন এটা কিন্তু একটা ভুল, যে আপনি এত কিছু করলেন কষ্ট টষ্ট করার পরে সেভ এডিট না দিলে কিন্তু সেভ হবে না অবশ্য। মানে এটা স্টপ এডিট দিলে আপনাকে সেভ করা অপশনটা দিবে, এটা একটা ভালো। দেন আপনি ইয়েস করলে সেভ হবে, নাহলে সেভ হবে না, যেমন আমরা এখানে নোট দিচ্ছি। তো এটা আগের জায়গায় চলে আসছে। তো তারপরে যে এখান থেকে আপনি এটা দেখতে পারেন। আর এখান একদম শুরু একদম শেষে নরমালি যেটা এরকম থাকে। এই হচ্ছে মোটামুটি, বাট এই উপরের এটা আমি কেন রিনেম করতে পারতেছি না, এইটা আমি বুঝতেছি না। এই উপরের এটা কেন রিনেম করতে পারতেছি না, ডিলিট করার অপশনও আছে, সবই আছে, কিন্তু এটা রিনেম কেন জানি করতে পারতেছি না। যাকে এলআইসি করলেও লাভ হয় না আর কি, আমি ভাবছিলাম যে এলআইসি করলে হবে। এই যে এখানে রিনেম করার অপশনটা আসতেছে না। আর যেটা 13-14টা 35 ক্যারেক্টারের কথা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে যে এই জায়গায় এখানে আপনি যদি লিখতে থাকেন একটা সার্টেন ক্যারেক্টারের পর আর দেখা যাবে আপনি লিখতে পারবেন না আর কি। এটা হচ্ছে ওই ক্যারেক্টারের রেস্ট্রিকশনটা। তো আমি যদি এটা কেটে দেই তো মোটামুটি এই
আচ্ছা, এডিটরটা অফ না, হ্যাঁ অফ আছে। তারপরে যে এখানে হচ্ছে অ্যাড ফিল্ড দিলে, এই যে এখানে নতুন একটা ফিল্ড আপনি যদি অ্যাড করতে চান, যেমন আমরা ধরেন নিউ দিলাম, নিউ দিয়ে ধরেন দিতে থাকলাম, এখন এটা সেভ করার ট্রাই করি, হয়েছে। কারণ এই ডিভিশনটা কিন্তু ছিল আমাদের এই যে পার্সোনাল জিও ডেটাবেস, সরি এটা হচ্ছে মানে ফাইল জিও ডেটাবেস ছিল, এই যে এটা থেকে আমি ডিলিট ফিল্ডও দিতে পারি। কারণ এই একই কাজ আমরা এয়ারপোর্টের করার চেষ্টা করি। এখান থেকে যে গেলাম, না এটা না, অ্যাড ফিল্ড, এই যে এরকম ধরনের একটা নাম দিলাম, এই যে দেখছেন টু লং। তো এটা হচ্ছে আমরা এই যে কতগুলো আসছে এখন আমরা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10টা আসছে। এটা আরেকটু বেশিও সম্ভব, আসলে এটা আরেকটু বেশি সম্ভব, এটা খুব সম্ভবত 13টা। তাইলে এই যে প্রপার্টিস এ দেখেন এই যে নাম ফিক্সড হয়ে গেছে, এটা এখন আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারতেছি না আর কি। এই তবে এটা আমি ডিলিটও করতে পারি, ডিলিট ফিল্ড করলে ডিলিট হয়ে যাবে। তো এই যে যে 13 ক্যারেক্টার বা যেটা 10 ক্যারেক্টার যেটা রেস্ট্রিকশনটা আছে, এটা আমি বুঝাতে পারলাম কিনা। যে আপনি যদি ফাইল জিও ডেটাবেসের মধ্যে থাকেন, আপনি যত ক্যারেক্টার ইচ্ছা দিতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু শেপ ফাইলের মধ্যে রেস্ট্রিক্টেড, এত কয়টা ক্যারেক্টার দিতে পারবেন। এটা শুধুমাত্র হচ্ছে এই নামের জন্য, ভিতরেরটা না, আমি ওই সময় একটু ভুল বলছি, এটা শুধুমাত্র এই ফিল্ডের নামের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। তো টেবিলে আরো অনেক অপারেশন আছে। স্যার কতটা 13টা না 10টা স্যার? এটা 13টাই হবে, 13টা, মানে এটা তো আমরা দিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আমি একটা দিয়ে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, দেখি আসে কিনা, না আসে নাই, আমরা চেক করি আর কি। 12, না, এই যে এখানে দেখাইছে 1 2 3 4 5 6 7 8 9 10টাই, 10টার বেশি পারা যাবে না, 10টা পর্যন্ত। ওকে, তো এটা হচ্ছে যে জিনিসটা ওই সময় বলেছিলাম সেটা। এখন লাস্ট যেটা আমি আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে টেবিলের মধ্যে যদি দেখে থাকেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল আছে। হ্যাঁ, তো এই যে ফাইল না, সরি ডেটা আছে আর কি, এই ডেটার একটা টাইপ আছে। আমি যদি এখন এই টাইপটা সম্পর্কে বলি, এই টাইপের মধ্যে প্রধানত আমরা কয় ধরনের টাইপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, আর আরেকটা হচ্ছে স্ট্রিং। নিউমেরিক ডেটা মানে হচ্ছে যে কোনো ধরনের সংখ্যা, যেমন এখানে এই যে এই সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলা। আর স্ট্রিং মানে হচ্ছে এই যে কোনো, এই যে এই ইংলিশে বা এটা সাধারণত বাংলাতেও করা যায়, এই যে কথাগুলা যে এখানে আছে, এই সবগুলাই হচ্ছে স্ট্রিং, প্রত্যেকটা স্ট্রিং। তো স্ট্রিং একটা টাইপই, শুধুমাত্র স্ট্রিং এ বলা হয়। তো এটা আসলে নিউমেরিক না বলে আমরা আসলে টেক্সট বলতে পারি, যেহেতু ওটা নিউমেরিক বলছি, এটাকে আমরা টেক্সট বলি। টেক্সট। এখন এই নিউমেরিক ডেটা আছে, এই নিউমেরিক ডেটার মধ্যে বিভিন্ন ফাইল আছে। একটা হচ্ছে ফ্লোট, ডাবল,
শুরু হয় আসলে ইন্টিজার দিয়ে, শুরুটা ইন্টিজারিতেই, ইন্টিজার ফ্লোট ডাবল লং ডাবল। এখন কোনটা কি? ইন্টিজার যেটা, ইন্টিজারের মানে হচ্ছে এটা হলো একটা পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে 1, 2, 1000 এরকম, মানে কোনো দশমিক থাকবে না। এরপর বাকি যেগুলা আছে ফ্লোট ডাবল লং ডাবল, এগুলা সবই হচ্ছে ডেসিমালে থাকবে, দশমিক আকারে থাকবে। তো এখন এই দশমিক আকারে থাকলেও ফ্লোট ডাবল লং ডাবলের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্লোটে একটা নির্দিষ্ট সংখ্যক, ধরেন 1 লাখ পর্যন্ত আপনি লিখতে পারবেন। এটা সীমানাটা আপনি অনলাইনে সার্চ করলে আমরা পেয়ে যাব। তো যদি এটা 1 লাখ হয়, ডাবলে ধরেন 10 লাখ, লং ডাবলে আরো বেশি, মানে ফ্লোটে সবচেয়ে কম, ডাবলে তার থেকে বেশি, লং ডাবলে তার থেকেও বেশি। এবং এই কারণে তাদের ফাইল সাইজও বেশি হয়। ফ্লোটের ফাইল সাইজ সবচেয়ে ছোট, ডাবলেরটা তার থেকে বড়, লং ডাবলেরটা তার চেয়েও বড়। তো এটা কোনটা কতটুকু কি কি, এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, এটা কোনো সমস্যা নেই। তো এইটা মানে জাস্ট এমনি দেখালাম যে মানে এটা আমাদের এই যে টেবুলার ডেটার মধ্যে আসলে যে 2 ধরনের ডেটা থাকে, এগুলোর মধ্যে এই মোটামুটি থাকে আর কি। তো এটাও ধরেন পরীক্ষা আমরা আসতে পারি জাস্ট, বাট এই ডিটেলস আমরা যতটুকু আমি বললাম অতটুকুই। এই নিউমেরিক ডেটা আর হচ্ছে টেক্সট ডেটা। নিউমেরিক ডেটার মধ্যে কি কি টাইপ থাকে? ইন্টিজার, ফ্লোট, ডাবল, লং ডাবল। আর টেক্সটের মধ্যে জাস্ট এক ধরনই, এটা হচ্ছে স্ট্রিং। টেক্সট জাস্ট এক ধরনই, এটা হচ্ছে স্ট্রিং। এই এতটুকু জানলে মোটামুটি আমাদের হবে, সমস্যা নাই। তো আজকে মোটামুটি এতটুকুই। তো আমরা